প্রিয় দর্শক, ভিওডি বাংলার আয়োজিত অনুষ্ঠান রাজকথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জামিল হোসেন। বরাবরের মতো বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ডাকসু নির্বাচন ও বর্তমান প্রেক্ষাপট। বিগত 6 বছর পর আবারও ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। জোরদার বেড়েছে ছাত্রদের। আজকের এই আলোচনায় আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ফাহমিদা আলম। সরাসরি চলে যাব তার কাছে। ভিওডি বাংলার রাজকথায় আপনাকে স্বাগত। কেমন আছেন? এই তো ভালো আছি। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন। আমার নাম ফাহমিদা আলম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগে পড়ছি। আমার সেশন 20-21। আমরা পরবর্তী মূল প্রশ্নে চলে যাচ্ছি। বিগত লম্বা সময় পর কিন্তু ডাকসু নির্বাচন ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে ডাকসু সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধিটা কি? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, প্রথম বর্ষে ভর্তি হই 2022 সালে। তো এরপর থেকে আমি তো ডাকসু নির্বাচন দেখিনি, কারণ লাস্ট যে ডাকসুটা হয়েছে সেটা হয়েছিল 2019 সাল। তো 19 সালের পরে এই হচ্ছে 6 বছর পরে প্রথম ডাকসু 2025-এ। হ্যাঁ, ক্যাম্পাসকে নতুনভাবে দেখছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন হতে যাচ্ছে, তো খুবই এনজয় করছি। ডাকসুর অস্তিত্ব ও কার্যকারিতা বাংলাদেশের সামগ্রিক ছাত্র রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করছে? ডাকসু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনের জন্য সারা দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, একটি ঐতিহাসিক ঘটনা বলা হয়। এবং ডাকসুর যে সংসদটি তৈরি হয় সেটিকে কিন্তু বলা হয় যে দ্বিতীয় সংসদ, আমাদের জাতীয় রাজনীতির যে সংসদ তার দ্বিতীয় সংসদ হিসেবে এটিকে অভিহিত করা হয়। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কথা যদি বলি, তাহলে ডাকসু হলো এই গণতান্ত্রিক প্র্যাকটিসের একটি দৃষ্টান্ত, যেখান থেকে আমাদের নেতৃত্ব তৈরি হয়, ছাত্র নেতৃত্ব, এবং তারা কিন্তু আমরা দেখেছি প্রতি ক্ষেত্রেই জাতীয় রাজনীতিতে তারা অসম্ভব ভূমিকা রাখে। তো আমরা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনৈতিক দলগুলো দেখতে পাই, যেরকম ছাত্র দল, ছাত্র শিবির, তো তারা তো এক ধরনের লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠন। তো এই প্র্যাকটিসের বাইরে বের হয়ে এসে, এই লেজুর ভিত্তিক রাজনীতি এবং দখলদারিত্বের রাজনীতি থেকে বের হয়ে এসে যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রতিনিধিত্ব তৈরি হয়, তাহলে এটি অবশ্যই আমাদের সামগ্রিক পরিস্থিতিতে, রাজনৈতিক সামগ্রিক পরিস্থিতিতে একটি ভালো প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনের দাবি উঠেছে। আপনার কাছে ডাকসু নির্বাচন জরুরি কেন? আবারও এই গণতান্ত্রিক প্র্যাকটিসের কথাই বলি। আমরা আমাদের দেশে যেই জিনিসের অভাব গণ অভ্যুত্থানের পর থেকে উপলব্ধি করছি, এবং এর আগে থেকে যোগ্য নেতৃত্বের অভাব। আমাদের দেশে এক ধরনের নেতৃত্ব শূন্যতা আছে, কারণ আমাদের যে রাজনৈতিক প্র্যাকটিস, রাজনৈতিক দলগুলো, সেটি অনেকটা প্রাচীন, এবং প্রাচীন পদ্ধতিতে তারা হচ্ছে নিজেদের কার্যক্রমগুলি চালায়। কিন্তু আমরা যদি আধুনিক রাজনৈতিক প্র্যাকটিসের বিষয়ে দেখি, তাহলে ডাকসু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে ডাকসু নির্বাচন হওয়া, এটি এক ধরনের দৃষ্টান্ত তৈরি করতে পারে জাতীয় রাজনীতিতে, এবং এটির সুদূর প্রসারী ভূমিকা থাকবে বলে আমি আশা করি। আগের ডাকসু নির্বাচন নিয়ে নানা অভিযোগ ছিল, সেগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন নির্বাচন হলে কোন ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন? আগের যে ডাকসু নির্বাচন ছিল সেখানে আমরা নিরপেক্ষতার বিষয়ে সন্দিহান যে সেই ডাকসুতে আসলে নিরপেক্ষতা, স্বচ্ছতার বিষয়টি ছিল কিনা। কারণ সেখানে একটি লেজুর ভিত্তিক রাজনৈতিক দলের আমরা প্রভাব দেখেছি, এবং আমরা কিন্তু আমরা ধারণা করছি যে সেটি নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি প্রক্রিয়া ছিল না। তো সেইখান থেকে যদি এই প্রশাসন, এখনকার প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষা নেয়, তাহলে আমি বলবো যে তাদের উচিত হবে এই নির্বাচনটিকে সর্বোচ্চ নিরপেক্ষ, সর্বোচ্চ সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের দিকে ধাবিত করা। তো এখান থেকে শিক্ষা নিলে এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব তৈরিতে বেশ ভালো ভূমিকা রাখবে বলে আমি মনে করি। অনেকের মতে ডাকসু শুধু রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণে আটকে যায়। হ্যাঁ, যেটি 2019 সালে ঘটেছিল বলে আমার মনে হয়, এবং এর আগের ডাকসু যেগুলি হয়েছে তার সম্পর্কে হয়তো আমি অত বিশদভাবে বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমাদের রাজনৈতিক ধারাই আসলে এমন যে আমরা দেখেছি যে
আমরা একটি রাজনৈতিক দল আসলে ক্ষমতায় যাওয়ার পরে সে স্বৈর শাসকে বা স্বৈরতান্ত্রিক একটি পদ্ধতি তারা ফলো করে। হ্যাঁ, তো এই এই ধরনের আশঙ্কা যে থাকে না তা না, আর এই ধরনের আশঙ্কা অবশ্যই থাকে, কিন্তু প্রশাসনের কাছে আমাদের সর্বোচ্চ দাবি থাকবে যেন এই ধরনের ঘটনা এবং আমরা যেন সত্যি সত্যি শিক্ষার্থীদের মধ্যে থেকে উঠে আসা নেতৃত্বটিকে দেখতে পাই, এই দখলদারিত্বের রাজনীতি না বা কোনো একপাক্ষিক রাজনীতি না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কি আসলে ডাকসুর প্রয়োজনীয়তা অনুভব করছে, এছাড়াও নাকি এটি কেবল রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ হয়ে গেছে? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে যত হয়তো একটা ভাগ যারা রাজনীতি সচেতন না, তাদের সংখ্যা আমি বলবো খুবই কম। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আমরা যদি বলি আমাদের 52 ভাষা আন্দোলন, এরপরে শিক্ষা আন্দোলন, এরপরে 6 দফা আন্দোলন, আমাদের গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈর আন্দোলন, স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থান যেটিকে বলা হচ্ছে। তো এই বিষয়গুলি, এই নেতৃত্বগুলি তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে। তো আমার মনে হয় যে শিক্ষার্থীরা এই রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে অবশ্যই তারা চায় এবং নতুন প্রজন্ম কিন্তু নতুন ধরনের নেতৃত্ব দেখতে চায়। এই আকাঙ্ক্ষার জায়গা থেকেই তারা চায় যে ডাকসুর মাধ্যমে আসলে শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধিরাই যেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীর মধ্যস্থতাকারী হিসেবে উপনীত হয়। আপনার দৃষ্টিতে আদর্শ ডাকসু নির্বাচন কেমন হওয়া উচিত? আমার মনে হয় যে প্রচারণার সময়টা আরেকটু বৃদ্ধি করা হলে ভালো হতো। সেক্ষেত্রে প্রত্যেকটা দলের আসলে মানে সবাই সমানভাবে প্রিপেয়ার না, তো এই ধরনের নোটিশগুলি আরেকটু আগে এবং মানে প্রচারের সময়সীমা বৃদ্ধি করলে আরেকটু ফেয়ার চান্স হয়তো বা থাকতো। কারণ আমরা দেখেছি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা গোষ্ঠী মানে হয়তো তারা সম্মুখের দিকেই ছিল অভ্যুত্থানে, তাদের এক ধরনের আধিপত্য জায়গা তৈরি হয়েছে। হয়তো এই জায়গাটি থেকেই কিনা যে মানে তাদেরকে এক ধরনের সেফ সাইডে রাখার জন্য কিনা মানে এই ধরনের শঙ্কা আসলে প্রকাশ করার একটা সুযোগ তৈরি হয় যে এত তাড়াহুড়া করে এই নির্বাচনটির ব্যবস্থা করা হয়েছে। যদি আরেকটু সময় দিয়ে আরেকটু আগে থেকে নোটিশ দিয়ে আমাদেরকে ডাকসুর প্রচারের সময়সীমাটা বৃদ্ধি করে দেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে এটি আরো বেশি নিরপেক্ষ এবং স্বচ্ছ ডাকসু হতে পারত। এবং হ্যাঁ, আমরা তবুও আশাবাদী, মানে আমরা আসলে এই সময়ের মধ্যেও আসলে সব রাজনৈতিক দলই তাদের প্রেজেন্সটা তৈরি করতে পারছে, তাদের নেতৃত্ব তৈরি করতে পারছে। তো আমরা আশাবাদী একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ ডাকসু নির্বাচন এবং নির্বাচিত প্রতিনিধি দেখার জন্য আর কি। একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং গণতান্ত্রিক ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা আপনি কেমন দেখতে চাচ্ছেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তো আমাদের সবসময় অনেক দাবি, আমাদের অনেক সমস্যা, অনেক ধরনের অভিযোগও আছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করতে, যেন কোনো ধরনের মানে সবাই যেন লেভেল এক ধরনের সব দলের যেন এক ধরনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, সবাই যেন সমান জায়গা থেকে তাদের নেতৃত্ব মানে তাদের নেতৃত্বে এবং যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন তারাও যেন আসলে সমান ভাবে তাদের প্রচারণার কাজ এবং তাদের তাদের প্রেজেন্সটা জানান দিতে পারেন। এছাড়াও আরও একটি বিষয় বলবো যে অনেক শিক্ষার্থী আসলে বিগত সময়ের জন্য বিভিন্ন মামলার কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক অসহযোগিতার কারণে তারা বিশ্ববিদ্যালয় অ্যাটেন্ড করতে পারছেন না এবং তারা কিন্তু ডাকসু নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছেন না। তো প্রশাসনের কাছে এই দাবিটাও থাকবে যেন তাদের তো কোনো আসলে ওই ধরনের ট্রায়াল হয়নি, তারা তো আসলে অপরাধী কিনা সেটাও মানে মীমাংসিত না। তো সেই মীমাংসার আগে থেকে আমরা যদি তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, তাদের এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করি, সেটা আসলে খুব একটা ফেয়ার বিষয় হবে না। তো প্রশাসনের কাছে আমার এই দাবিটিও থাকবে, নিয়ম শৃঙ্খলা, নিরাপত্তা জোরদার করা এবং সবার সমান অংশগ্রহণের এবং সমান মানে ইকুয়ালি লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করে দেওয়া সবার জন্য, সব মতাদর্শের মানুষ। ডাকসু যদি সত্যিকার অর্থে কার্যকর হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা কি কি সুবিধা পেতে পারে? ডাকসুর প্রতিনিধি অবশ্যই শিক্ষার্থীরা তাদের জন্য তাদের প্রতিনিধি হওয়ার জন্য, তাদের নেতৃত্ব দান করার জন্য যে ধরনের প্রতিনিধি দরকার তারা সেই ধরনের প্রতিনিধি নির্বাচন করবে
এবং তাদের মাধ্যমে তারা আসলে আমার মনে হয় যে প্রত্যেকেই এই বিষয়টা বিবেচনা করবে যে কে কতখানি যোগ্য, মানে তাদের কাজগুলি করার জন্য, প্রশাসনের সাথে নেগোসিয়েশন করার জন্য মানে কোন প্রার্থী কতখানি যোগ্য, এবং মানে যে ধরনের আকাঙ্ক্ষা তারা রাখছে মানে প্রার্থীদের কাছ থেকে, সেটি পূরণ হওয়ার পরেই আসলে তার যদি একটা ফেয়ার এবং মানে নিরপেক্ষ আমরা দেখতে পাই, তাহলে এই বিষয়টি নিশ্চিত হয়। তো হ্যাঁ, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, শিক্ষার্থীদের খাদ্যের সমস্যা, শিক্ষার্থীদের পরিবহনের সমস্যা, শিক্ষার্থীদের নিরাপত্তার সমস্যা, এছাড়াও অসংখ্য সমস্যা আছে। মানে একাডেমিক পরিবেশের যে ঘাটতি, একাডেমিক বান্ধব পরিবেশ তৈরি করার যে আকাঙ্ক্ষা, সেটি এই বিষয়গুলি নিয়ে যেই প্রার্থীরা কাজ করতে পারবে। এছাড়াও মানে আরো অনেক ডিটেইলড বিষয় আছে যে মানে আমাদের শিল্প সংস্কৃতি, শিক্ষা, গবেষণা ইত্যাদি বিষয়েও আসলে যেই প্রার্থী তার দক্ষতার ছাপ রাখতে পারবে, মানে সেই বিষয়ে কাজ করতে পারবে, সেই প্রার্থীকেই হয়তোবা আমাদের শিক্ষার্থীরা নির্বাচিত করবে, এবং তারা এই আশাটি রাখবে প্রত্যেক প্রার্থীর কাছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের বড় সমস্যা কি, এবং ডাকসু যদি নির্বাচিত হয় তাহলে সেই সমস্যাগুলো সমাধানের পদক্ষেপ নেওয়া কি সম্ভব? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে অনেক সমস্যাই ফেস করেছি, তবে সব হয়তো এই মুহূর্তে আমি মনে করতে পারবো না, কিন্তু অন্যতম সমস্যা হচ্ছে আমার থাকার জায়গা সমস্যা। আমি নিজেকে একজন আর্টের শিক্ষার্থী হিসেবে, মানে আর্টিস্ট হিসেবে হয়তো এখনো দাবি করি না, কিন্তু আমি একজন শিক্ষানবিশ আর্টিস্ট হিসেবে দাবি করতে পারি যে আমার আসলে যথাযথ স্পেসটা আমার আবাসস্থলে ছিল না, যেখানে আমি আমার পেইন্টিংগুলি করতে পারবো। আমার ক্লাসের কাজের জন্য আমার অনেক বড় বড় কাজ করতে হয়, ক্যানভাসে কাজ করতে হয়, পেইন্ট করতে হয়, এবং আরও অনেক ধরনের জিনিসপত্র আমাদের থাকে, মানে চারুকলা স্টুডেন্ট বলি, হ্যাঁ, এবং অন্যান্য ডিপার্টমেন্টেরও প্রচুর বই খাতা থাকে, প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস থাকে, সেগুলি রাখার জন্য এবং মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য যে ধরনের জিনিসপত্রের দরকার হয়, তার ঘুমানোর জন্য যেই পরিমাণ স্পেসের দরকার হয়, সেটি আমরা আসলে আমাদের আবাসস্থলে পাই না। এবং একই সাথে যেটি বলতে হয় সেটি হচ্ছে আমাদের আমাদের ভবনগুলি খুবই পুরনো, সেই ভবনের ফ্যাসিলিটিসগুলি খুবই পুরনো, এবং এখানে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করাটাও খুবই দরকারি, যেহেতু এখানে শিক্ষার্থীরা কিন্তু সবসময় থাকে, এটি তাদের আবাসস্থল, এটি তাদের বাসস্থান। সেখানে শিক্ষার্থীরা মানে অনেক ধরনের সংক্রমণের শিকারও কিন্তু হতে পারে, এই জায়গাটি আছে। আর নারী হিসেবে আমি ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি চাই যে আরো জোরদার হোক। ক্যাম্পাসে আসলে অনেক ধরনের মানুষ থাকে, ছিন্নমূল মানুষ থেকে শুরু করে আসলে হকার থাকে, এবং আমি বলবো যে অনেক ক্লিকবেট সাংবাদিকরাও থাকে। তারাও আসলে মাঝে মাঝে শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রশ্ন করে, আসলে বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা আসলে আসেন এবং বিভিন্ন প্রশ্ন করে তাদেরকে হেনস্থার করেন। আর নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমার মনে হয় যে আরও বেশি প্রশাসনের এটির দিকে দৃষ্টি দেওয়া উচিত, কারণ আমরা দিনে বলি রাতে বলি নারী শিক্ষার্থীরা বিশেষ করে খুব বেশি নিরাপদ না। এবং এই রিসেন্ট যে ঘটনাগুলি আমরা দেখেছি যে ইফটিজারদের, নারী নিপীড়নকারীদের, সেই জায়গাটি থেকে আমি নারী হিসেবে খুব বেশি সেফ এই ক্যাম্পাসে ফিল করি না। এবং আমার মনে হয় যে আরও অনেক নারী তারা আসলে নিজেদের ফুল পটেনশিয়ালে আসলে যেতে পারছে না, তারা আসলে বাইরে বের হতে ভয় পাচ্ছে বা নিজেকে এক্সপ্রেস করতে ভয় পাচ্ছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান তো মানে ফ্রি এক্সপ্রেশনের জায়গা হওয়া উচিত, কিন্তু আমার মনে হয় নারী শিক্ষার্থীরা এই জায়গাটা থেকে পিছিয়ে পড়ছে। এবং নারী শিক্ষার্থীদের বিষয়ে আরও কিছু কথা যদি বলি, এখানে তাদের যথাযথ খেলাধুলা, সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস ইত্যাদির অভাব রয়েছে। আর হ্যাঁ, নারী শিক্ষার্থীর নিরাপত্তা, তাদের রাতে দেখা যায় যে এরকম একটা ধারণা যে নারীরা যেহেতু নিপীড়নের শিকার হয়, এই জন্য রাতে তারা বাইরে থাকতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যিনি নিপীড়ন করছেন তিনি আসলে ঘুরে বেড়াচ্ছেন বাইরে দিয়ে, কিন্তু যিনি ভিকটিম তাকে আমরা বলছি যে আপনার ঘরে থাকতে হবে। তো এই বিষয়গুলি আমরা বলবো যে নারীদের হলের যে সময়সীমা আছে সেটি নিয়ে আরেকটু ভেবে দেখতে, যে আমরা আসলে ভিকটিমকে আরো বেশি ভিকটিমাইজ করব, ব্লেমিং করব, বা তার উপরেই আমরা দায়টা চাপাবো, নাকি আমরা আসলে ক্রিমিনালকে, যিনি নিপীড়ন করছেন, আমরা তাকে দোষারোপ করব এবং এক ধরনের মানে শাস্তির আওতায় আনার জন্য প্রস্তুত থাকবো প্রশাসনের ক্ষেত্রে। এবং আরো একটা সমস্যার কথা বলি, যেটি নারী পুরুষ সবার
সেটি হচ্ছে গবেষণা, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি মানে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে আসলে যথাযথ গবেষণার ফিল্ড নেই, গবেষণার মতো পরিবেশ নেই আমি বলবো। সেই গবেষণা পাবলিকেশনের জন্য আমাদের যথাযথ ফান্ডিং বা যথাযথ নীতিমালা নেই। এছাড়াও যদি বলি, শিক্ষার্থীরা অনেক সময় চায় যে মানে তাদের পার্ট টাইম জবের দরকার হয়, কিন্তু আমাদের যে কারিকুলামগুলি আছে সেগুলো কিছুটা বাধ্যতামূলক হয়। এখানে শিক্ষার্থীদের যে ইন্টার্নশিপ বা পার্ট টাইম জবের এক ধরনের অপরচুনিটি থাকার কথা ছিল ডিপার্টমেন্ট ভিত্তিক, সেটির ব্যবস্থা সেটি নিয়ে আসলে কেউ ভাবেনি। তো আমি প্রশাসনকে এটিও বলবো যে এই বিষয়টি নিয়েও ভেবে দেখতে। আপনার দৃষ্টিতে ডাকসু ভবিষ্যতে কেমন ভূমিকা রাখলে এটি শুধু ছাত্র রাজনীতি নয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ভূমিকা হয়ে উঠতে পারে, এই বিষয়ে আপনার মতামত কি? একটি ঐতিহাসিক জায়গা থেকে ডাকসুর যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি যথাযথভাবে মানে বাস্তবায়িত হয়, তাহলে সেটি তো এটি মানে বিশ্ববিদ্যালয়কে আরো বেশি শিক্ষার্থী বান্ধব করে গড়ে উঠতে সাহায্য করবে, একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। আমি বলবো যে এই ধারাটি আমাদের জাতীয় রাজনীতিতে বা আমাদের পুরো বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় হোক, অন্যান্য প্রতিষ্ঠান হোক, এবং রাষ্ট্র হিসেবে আলাদা একটা রাষ্ট্র নিজেই মানে এর দ্বারা যথেষ্ট পজিটিভভাবে প্রভাবিত হবে। মানে যেখানে আমরা এই বিশ্ববিদ্যালয়ে যেটি বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা হয় এই বিশ্ববিদ্যালয়কে, সেখানে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটি ভালো পরিবর্তন আনতে পারছি, এবং এই নেতৃত্বগুলোই কিন্তু আমাদের পরবর্তীতে জাতীয়ভাবে বিভিন্ন জায়গায় যাবে। হয়তো তারা রাজনীতিতে নাও থাকতে পারে, কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো এই নেতৃত্বের গুণ এবং এই পজিটিভ পরিবর্তন সেটি সবখানে ছড়িয়ে পড়বে বলেই মানে আমরা আশা করি। শেষ করতে চাচ্ছি একটি প্রশ্ন দিয়ে, আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চাচ্ছেন, বা আগামীর বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কি? আগামীর বাংলাদেশ, আমি যেহেতু নিজে রাজনীতির পথে বা ছাত্র রাজনীতি দিয়ে হয়তো আমার শুরু হলো, বা আমি নিজের কথা প্রকাশ করছি এই ছাত্র রাজনীতির প্ল্যাটফর্মে এসে, আমি কি দেখতে চাচ্ছি, আমার কাছে মনে হয় আমি সবার একটা শেয়ার্ড ভিশনই আমি নিজেও সেটা ধারণ করছি। বাংলাদেশ নিয়ে সবার যে স্বপ্ন, সবার যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, এর আধুনিকায়ন, এর মানুষের সবার আগে তো অবকাঠামোগত আধুনিকায়ন না, এর আগে আসে আসলে আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের শিক্ষা সংস্কৃতির উন্নয়ন। কিন্তু আমি আসলে দেখতে চাই বলে বসে নেই, বা বসে থাকতে আমি পারছি না। মানে আমি হয়তো ওই বাংলাদেশটি গড়তে চাচ্ছি, যেটা সবার স্বপ্নের বাংলাদেশ, সবার আকাঙ্ক্ষার বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য মানে আমি কাজ করতে চাই। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভিডিও বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আশা করি দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিও বাংলার সঙ্গেই থাকুন।